বিপদেই বন্ধুর পরিচয়। তামিম যখন নিশ্চিত মৃত্যুর দুয়ারে, অলৌকিকভাবে ফিরে আসার পথ পরিষ্কার হচ্ছে অগণিত মানুষের দোয়ায়, ঠিক তখন বন্ধু সাকিব আর চুপ থাকতে পারেননি। বন্ধু তামিমের জন্য প্রার্থনা করেছেন, চেয়েছেন সবার কাছে দোয়া। নিজে বিদেশে থাকায় সাকিব বাবা মাকে পাঠিয়েছেন সাভারের হাসপাতালে তামিমকে দেখতে। সাভারের বিশেষায়িত যে হাসপাতালের চিকিৎসাতেই তামিম পেলেন নতুন জীবন। তামিম ফিরেছেন বাসায়। ঈদের পর আরও উন্নত চিকিৎসায় তিনি যাবেন বিদেশেও। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাকিব কেন বিদেশে? আর কতকাল সাকিবকে থাকতে হবে এভাবে? সালাম, নমস্কার, আদাব। আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। টানা বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব নিয়ে কাটিয়েছেন বহু বছর। বাংলাদেশ দলের চেয়েও যাকে নিয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা ও তাদের মিডিয়া যাকে খুঁজে বেড়াতো, যার কারণে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ বাড়তি সময় আদায় করে নিয়েছে গেল ১.৫ দশক। তিনি তো সাকিব আল হাসান। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার হবেনই। তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে অসাধারণ অলরাউন্ড পারফরমেন্সে তিনি কুড়িয়েছেন বিশ্বজুড়ে সুনাম ও সম্মান। তবে গেল বছর ক্রিকেট মাঠের বাইরে এসে তিনি নতুন এক অধ্যায় শুরু করেন। পা রাখেন রাজনীতিতে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য। মাত্র ৬ মাসের ইনিংস, এতেই হাসিনা সরকারের পতন ঘটলে পাল্টে যায় সব। বিগত সরকারের সংসদে থাকা মন্ত্রী এমপিরা অনেকে ভেগে গেছেন বিদেশে, আবার অনেকে ঢুকেছেন গারদে। ছাত্র জনতার আন্দোলনের মুখে এসবই ঘটেছে গেল কমাসে। এর ভেতর পড়ে গেলেন বাংলার সেরা তারকা সাকিব আল হাসানও। তার বিরুদ্ধে দেয়া হয় হত্যা মামলা। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়াতেই কি তিনি ভিলেন বনে গিয়েছিলেন, নাকি আন্দোলনের কোনো পর্যায়ে তার বাহ্যিক সমর্থন দেখতে না পাওয়ায় ফুঁসে উঠেছিল ভক্তরা? কিন্তু সরকারি দলের সংসদ সদস্য হয়ে সরকারের বিপক্ষে আন্দোলনরত মানুষের পক্ষে সমর্থন দেয়া কি এত সহজ? এই মানসিকতা কে কবে দেখিয়েছে? তবে ধারণা করা হয়, সাকিব যেদিন থেকে রাজনীতিতে ঢুকেছিলেন, মূলত সেদিন থেকেই আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা সাকিব ভক্ত হয়েও বিষয়টি মানতে পারেনি। তাদের মনের মধ্যে দারুণভাবে চোট লেগেছিল। ভালোবাসার সাকিবকে তারা রাজনৈতিকভাবে ভাগ করতে চাননি, যা চাপা ক্ষোভ হিসেবে তাদের ছিল। সামাজিক মাধ্যমে একসময় যাকে নিয়ে কিছু বলা যেত না, কোনো সমালোচনা হতেই সমর্থকদের প্রতিবাদের চাপে সমালোচকদের পেজ গায়েব হওয়ার উপক্রম হতো, সেই সাকিবকে নিয়ে দেশের ভক্তদের মাঝে দেখা গেল কেমন ক্ষোভ ভাবাপন্ন অবস্থা। ৫ই আগস্টের পর তিনি আর দেশে আসতে পারেননি। বিদেশের মাটিতে খেলে যেতে পারবেন এমনটা প্রথমে মনে করা হলেও গেল ৬-৭ মাসে পাকিস্তান ও ভারতে দুটি দ্বিপাক্ষিক সিরিজে সাকিবকে দেশের হয়ে খেলতে দেখা গেছে। উত্তাল সময়ে এমপি সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবকাশ যাপনে। আগস্টের শুরুতে কানাডায় গ্লোবাল টি-20 টুর্নামেন্টে খেলতে যান। আগস্টের ৫ তারিখেও খেলেছেন। তবে সেখানেই প্রথম বাংলাদেশের সমর্থকদের দুয়োধ্বনির শিকার হন। এরপর দেশে ফেরার কথা থাকলেও নিরাপত্তার কারণে ফেরা হয় না। তবে জাতীয় দলের জার্সিতে ফেরেন পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজেই। এরপর খেলেন ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজও। তখনই ইচ্ছা প্রকাশ করে জানান, সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলে সাদা পোশাকটা তুলে রাখতে চান। কিন্তু দেশের ক্রিকেটের পোস্টার বয় সেই সুযোগ পাননি বা তাকে দেয়া হয়নি। যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়ে দুবাই পর্যন্ত এসে থেমে যান। অন্তর্বর্তী সরকারের সাড়া না পাওয়ায় সেখান থেকেই ফিরে যান। সাকিব যেদিন নিশ্চিত হলেন তিনি দেশে ঢুকতে পারবেনই না বা নিরাপত্তা ইস্যুতে অন্তর্বর্তী সরকার তার দেশে ফেরাটা রিস্ক মনে করে, সরকারের দিকে তাকিয়ে বিসিবি সভাপতিও যখন একই রকম প্রতিক্রিয়া দেয়, সেদিন থেকে সাকিবের এদেশের হয়ে খেলার পথ বন্ধ হয়ে যায়। তখন থেকে একটি প্রশ্নই সাকিব ভক্তদের, অন্তত সাকিবের ঘোর বিপদের দিনে যারা তার দেশে ফেরার তাগিদ বোধ করে আন্দোলন করেছেন, পুলিশের লাঠিচার্জের শিকারও হয়েছেন, সেই সব ভক্তরা চেয়ে আছেন তাদের প্রিয় সাকিব আল হাসান কবে ফিরবেন বাংলাদেশের জার্সিতে। অন্তত প্রিয় তারকার বিদায় বেলাটা ভালোভাবে হোক, এটাই তাদের কামনা। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে সাকিব এখন শুধু সেই হত্যা মামলারই আসামি নন। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, প্রতারণা, অর্থ আত্মসাৎ থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের আমলে সাকিবের দেশে ফেরাটা এখন অনেক দূরের আলাপ।
দর্শক, আজকের আলোচনার বিষয় বন্ধু সাকিব, ক্রিকেটার সাকিব, দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব, তার ক্রিকেটের ক্যারিয়ার, এ নিয়েই কথা বলতে চাই। আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আজকের আলোচনায় যুক্ত আছেন আন্তর্জাতিক ভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, এবং সিটিজেন হিসেবে আছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম। দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি সিটিজেন হিসেবে রিয়াসাত আজিমের কাছে যেতে চাই। সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের আপনি কেমনটা দেখছেন? আপনি তো অনেক কন্টেন্ট তৈরি করেন সাকিবের বিষয়ে। কত আগে আপনার কন্টেন্ট তৈরি ছিল, বা নেক্সটে কোনো কন্টেন্ট তৈরি করবেন কিনা তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে? আর বন্ধু সাকিবকে, তামিমের এই ঘোর বিপদের দিনে বন্ধু সাকিবকে যতটুকু সারা, মানে উনি যেভাবে রিয়াকশন দিলেন বা জানালেন, খবর নিলেন, সেটা আপনাকে কেমন, মানে আপনি কি কোন দৃষ্টিতে দেখবেন? আব্দুল্লাহ হীরা, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ একটা আলোচনার বিষয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয় যে বিশাল একটা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আসলে মার্চ মাসের লাস্ট উইকটা গেছে। আপনি যদি খেয়াল করেন, পার্টিকুলার উইকে সাকিব আল হাসানের বায়োমেকানিক্যাল থার্ড টেস্টের রেজাল্ট এসেছে, যেখানটা সাকিব আল হাসান ইজ ওকে টু বল ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি তিনি ফেরেন অথবা ডোমেস্টিক ক্রিকেটে। যেটা খবর ছিল তামিমের জন্মদিনে, তামিমের জন্মদিনের পরের সময়টায়, সাকিবের জন্মদিন হলো 2-3 দিন পরে, সেদিন তামিম ইকবাল অসুস্থ হলেন। এবং তার 2-3 দিন পরে সাকিব আল হাসান বিভিন্ন মিডিয়ায় যে কথা বলেছেন, সেখানটায় তিনি জানানোর চেষ্টা করছেন যে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেট নিয়ে তার যে কানপুরের ওই খেলা ম্যাচটা, সেটাকেই আমরা শেষ বলতে পারছি না। তিনি বলছেন এই ব্যাপারে কথা বলতে চাই না। সো এই যে 3টা ইস্যু লাস্ট একটা সপ্তাহের মধ্যে ঘটেছে, এগুলো কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। প্রথম অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে যে সাকিব অনেকটা ভিলেনের দৃষ্টিভঙ্গিতে ছিলেন। মানুষের পারসেপশন তো আসলে প্রত্যেকেরটা তার তার, আপনি যেভাবে চিন্তা করতে পারেন সেটা আপনার, আমি যেভাবে চিন্তা করি, ইশতিয়াক ভাই যেভাবে চিন্তা করে, প্রত্যেকেরটা তার তার। তো সাকিব আল হাসান তামিম ইকবালের অসুস্থতার ওই সময়টায় যে রোল প্লে করেছেন, বাংলাদেশে আসতে পারেননি, বাট হি ওয়াজ রেডি যে বাংলাদেশে যদি তার আসার প্রয়োজন পড়ে তিনি চলে আসবেন। এরকম একটা অবস্থা হয়েছে। আমার সেই কথাটাও হয়েছে একজনের সাথে, এই নিউজটা আমি ব্রেক করেছি। আবার একই সাথে তামিমের ফ্যামিলির সাথে খুব হাইলি কানেক্টেড ছিলেন পুরো সময়টা। তিনি স্ট্যাটাস দিয়ে বললেন যে তামিম ইকবাল আমার ভাই, আমার বার্থডের সবচেয়ে বেস্ট গিফট হতে পারে তামিমের জন্য আপনারা যদি হাত তুলে প্রার্থনা করেন। এরকম সাকিব আল হাসানকে আমরা কখনো দেখি নাই। যে সাকিব আল হাসানকে আমরা দেখেছি যে তিনি পাত্তা দেন না, যে সাকিব আল হাসানকে আমরা দেখে যে তিনি যা মনে করেন সেটাই ঠিক মনে করেন, যে সাকিব আল হাসানকে আমরা দেখেছি তামিমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনর একটা অবস্থানে, সেই সাকিব আল হাসানকে মনে হচ্ছিল যে এখন ওই অ্যান্টার্কটিকার যে আইসবার্গ গুলো গলে যাচ্ছে, সেরকম কিছু একটা। সো এই ক্যারেক্টারটা কিন্তু আমরা দেখি নাই। আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের যে এরকম একটা ক্যারেক্টার রয়েছে তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে অন্তত সেটা আমরা দেখতে পেয়েছি। তামিম ইকবালের অসুস্থতা সেই জায়গাটাকে একটা বড় রোল প্লে করেছে। আর ক্যারিয়ার নেই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার নেই, আব্দুল্লাহ আপনি যেটা বললেন, এটা খুবই আমার কাছে মনে হয় রেলেভেন্ট একটা ডিসকাশন রাইট নাও। সাকিব আল হাসান কিন্তু টি-20 ক্ষেত্রে বলেছেন কি যে বাংলাদেশ যদি চায় 26 ওয়ার্ল্ড কাপে যদি প্রয়োজন পড়ে আমি খেলবো, বুঝেন, অবসর নেননি। কিন্তু ওয়ানডের ক্ষেত্রে বলেছেন আমার ইচ্ছা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেয়া, তিনি কিন্তু অবসর নেননি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে রাখা হয় নাই। টেস্টের ব্যাপারে বলেছেন নো কমেন্ট। তার মানে সাকিব আল হাসান এখন পর্যন্ত ফর্মালি রিটায়ার্ড না কোনো ফর্মেট থেকে, এবং সেই কথাটা তিনি নো কমেন্টের মাধ্যমে আরো বেশি জোরালো করছেন। সো পলিটিক্যাল সার্কামস্টেন্সেস যদি কখনো চেঞ্জ হয়, সেটা যদি সাকিবের ফেভারে আসে, আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যালাইন্ড না, কিন্তু এই পরিবর্তনগুলো তো আসলে বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে রোল প্লে করছে। তাহলে সাকিব আল হাসান যে খেলতে পারবেন না সেটা বলার কোনো সুযোগ নেই, কারণ সাকিব আল হাসান এই 38-39 বছর বয়সেও খেলতে চান দেখেই থার্ড টাইম মেকানিক্যাল টেস্ট দিয়েছেন বার্মিংহামে গিয়ে, রোজা রেখে 4 ঘন্টা করে সারের মাঠে অনুশীলন করেছেন, এন্ড দেন 22টা ডেলিভারি করে পাস হয়েছেন। সো এটা অনেক কিছু মিন করে। একটু যদি এখন একটু থামাই, যেটা একটু যদি বলতে, যে সাকিবের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, মানে জুলাই বিপ্লবের সময় সাকিবের নীরবতা, বা সাকিব আওয়ামী লীগের পতিত সরকারের সংসদ সদস্য, মানে সাকিবের রাজনীতিতে জয়েন করাটা 6 মাসের, আমরা যদি মেয়াদটা পাই, এবং এই 6 মাসের মধ্যেই, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ, 6 মাস কাটানো, এর মধ্যেই সব কিছু তার ক্যারিয়ারের যে বিশাল একটা অবদান, সেটা সব তুচ্ছ তাচ্ছিল্যের জায়গায় চলে গেল। এটা কি আসলে এই যে একটা দলের আমব্রেলা নিচে যাওয়ার ফলে অন্য দলের সমর্থক গোষ্ঠীরা আসলে এটা মনের মধ্যে কি কষ্ট লুকিয়েছিল বা ক্ষোভ লুকিয়েছিল কিনা, আপনি কি কোনভাবে ব্যাখ্যা করবেন? সাকিবের প্রতি আসলে এত বিদ্বেষ হওয়ার কারণটা কি? আমাকে বলছেন? হ্যাঁ, রিয়াসাত আজিম। হ্যাঁ আব্দুল্লাহ, এটা সবচেয়ে বড় বিদ্বেষের জায়গাটা কি, আপনি ধরেন ধরেন আপনি প্রেম করেছেন কোন একটা সময় লাইফে, হ্যাঁ, আপনি যে মানুষটার জন্য আপনি আপনার ক্যারিয়ার গড়েছেন, আপনার স্বপ্ন গড়েছেন,
যে মানুষটার জন্য আপনি স্যাক্রিফাইস করেছেন অনেক কিছু, হ্যাঁ, সেই মানুষটার সাথে যদি এমন একটা পর্যায়ে ক্রিয়েট হয় যে সে আপনার সাথে বিট্রয় করলো, সেই ভালোবাসার মানুষ কিন্তু আপনার সবচেয়ে ঘৃণার মানুষে পরিণত হবে। দিস ইজ দ্য রিয়েলিটি। সাকিব আল হাসান তো বাংলাদেশের ক্রিকেটের আলটিমেট প্রেম। এখন সাকিব আল হাসানকে তো আওয়ামী লীগের পোলাপানও ভালোবাসে, বিএনপির লোকজনও ভালোবাসে, জামাতে ইসলামীর লোকজনও ভালোবাসে, জাতীয় পার্টির লোকজনও ভালোবাসে, আর এনসিপি এখন যারা করে তারাও ভালোবাসে, তাদেরও একটা রাইট। বড় প্রজন্ম তাকে ভালোবাসে। কিন্তু সাকিব আল হাসান যখন একটা জায়গায় নিজেকে ডিভাইড করে ফেললেন যে সাকিব আল হাসান ইজ আওয়ামী লীগার, তার মানে সাকিব আল হাসান গ্লোবাল না, ন্যাশনাল না, সাকিব আল মানে হাসান এইটাই কি বাংলাদেশের কারণ সব ছিল মানুষের না। রিয়াসাত, এটা একটা এইটাই কি কারণ ছিল, নাকি নির্বাচনে এটা- অংশ নেওয়া কারণ ছিল, নাকি না, আওয়ামী এটা লীগের ছায়াতলে যাওয়াটাই কারণ ছিল, আব্দুল নাকি ভাই, এটা নীরবতায় একটা- থাকা, অর্থাৎ জুলাই বিপ্লবের সময় নীরবে থাকা, কোনো ধরনের পক্ষ এই আন্দোলনকারীদের পক্ষে কোনো কিছু না করা, সেটা কি কারণ ছিল কিনা? সবচেয়ে বড় কারণ ছিল সাকিব আল হাসান যখন নিজেকে পলিটিসাইজ করে ফেললেন। আর দ্বিতীয় যে কারণ ছিল সেটা ছিল তার সাইলেন্স। দেখুন, মাশরাফি বিন মুর্তজাও কিন্তু ওই পার্টিকুলার টাইমটায় চুপচাপই ছিলেন, কিন্তু মাশরাফিকে নিয়ে সমালোচনা কিন্তু তুলনামূলক কম। কেন জানেন? ওই সময় মাশরাফি আর সাকিবের পার্থক্যটা করে দিয়েছে আর লং অ্যাওয়েটেড ভ্যাকেশন। সাকিব আল হাসানের ওয়াইফ যেটা পোস্ট করেছিলেন, যেটা ভাইরাল হয়েছিল, একদিকে মানুষ মরছে, সে যেই দলেরই হোক, নো ম্যাটার, মানে মানুষ তো সেটা মরছে, নেওয়া সবার- যাচ্ছিল না বাংলাদেশে বসে, অবশ্যই তাই। একটু কোনোভাবেই acceptable রিয়াসাত ছিল না। একটু থাকুন, আমরা একটু আরেকজন অতিথি আছেন যিনি সিটিজেন হিসেবে অবশ্যই বলবেন। ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার হিসেবে আপনি, আপনার কাছে যদি একদম স্ট্রেইট জানতে চাই, সাকিব আল হাসান এই এত মানে নিরাপত্তা ইস্যুতেই তো বেশিরভাগ আমরা সময় শুনেছি তার দেশে ফেরাটা অনেকটা ঝুঁকি মনে করছে অন্তর্বর্তী সরকার, বা সে গ্রিন সিগন্যাল পাচ্ছে না। তো উনি যদি সত্যি সত্যি চলে আসেন সব কিছু তোয়াক্কা মানে করে অ্যাভয়েড করে, তাহলে কি দাঁড়াবে? ধন্যবাদ হীরা। প্রথমে তাকে আসতে হবে। আমার মনে হয় যে এটা বড় একটা সিদ্ধান্ত হবে। তার যদি সে সবকিছু উপেক্ষা করে যদি আসে কেবলমাত্র তার বন্ধুকে দেখার জন্য, সেটা আমার মনে হয় যে অনেক অনেক ক্ষেত্রে অনেকভাবে এটা তার তার পক্ষে যাবে। এই জন্য এখানে একটা মনুষ্যত্ব বোধের একটা পরিচয় দেবে, এখানে একটা তার বিশাল একটা বিবেক যে আছে তার, সেটার পরিচয় দেবে। বন্ধুত্বের একটা যে বড় একটা শক্ত ভিত তাদের মধ্যে রয়েছে, সেটার একটা পরিচয় দেবে। আমার মনে হয় যে এই অনেক কিছুতে সে যদি এই সিদ্ধান্ত নিয়ে যদি আসে, আমার মনে হয় যে ইট উইল বি এ ব্যাটল ওয়ান। বাট সে আসার পরে যেসব তার দেখেন, সেও জানে যে তার এখানে বেশ কিছু ফাইন্যান্সিয়াল স্ক্যাম রয়েছে, যে কিছু অভিযোগ রয়েছে, রেগুলেটরি অথরিটিজ এর তাকে মোকাবেলা করতে হবে। এখানে এইসব ব্যাপারে কিছু আইনগত কিছু জটিলতা আছে, যেটাকে তাকে মোকাবেলা করতে হবে। এবং সেটা খুব একটা সহজ হবে না তার জন্য। তার যে পপুলারিটি, তার যে একটা ইশতিয়াক ভাই, একটু সুপারস্টার, একটু একটা যদি জানতে চাই, যে কোনো আমরা যে কোনো নাগরিকের ক্ষেত্রেই তো যে কোনো অভিযোগ আদালতের মধ্য দিয়ে যদি নিষ্পত্তির জায়গা তৈরি হয়, তো সেই জায়গায় তো যার বিরুদ্ধে অভিযোগ তাকে তো ফেস করার সুযোগ করে দিতে হবে সেই সরকার, বা এটা তো তার নাগরিক অধিকারও বটে। তিনি আসলেন আর একদম গারদে ঢুকে দেওয়া হলো, এটা তো এরকম না। মানে তিনি আসলে নিরাপত্তার যে ঝুঁকি, সেটাকে আপনি মনে করেন, নাকি ওই ঝুঁকিটা মনে করেন যে ঝুঁকিগুলো ফিনান্সিয়াল আসপেক্টে যেসব মামলাগুলো তৈরি হয়েছে, বা আরও যেসব মামলায় তিনি তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে, সেই সব ঝুঁকি বেড়েছে? সেসব তো ঝুঁকি রয়েছে। এখন যেটা হচ্ছে যে একটা সেন্টিমেন্টাল ইস্যু ছিল, ঠিক যখন সেই অভ্যুত্থানের পরই সে যদি আসতো, সেখানে তার তার ব্যাপারে ক্ষুব্ধ ছিল। এখন অনেক দিন চলে গেছে, এখন আমার মনে হয় যে সেই তীব্রতা হয়তো বা থাকবে না তার তার বিপক্ষে। যে একটা অ্যান্টি একটা সাকিব যেটা ফিলিংস ছিল, হয়তো বা এখন কমেছে। তো যেই জন্য সেই ভয় ভীতি না হলেও আইনকে তাকে মোকাবেলা করতে হবে। আমার আমার কথা হচ্ছে সেটা সে আওয়ামী লীগের এমপি ছিল, কিংবা অভ্যুত্থানে তার নীরবতার কারণ ছিল, আর এখন যেগুলো ফাইন্যান্সিয়াল স্ক্যাম নতুন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সবকিছু মিলিয়ে হি উইল ফাইন্ড হিমসেলফ ইন হট স্যুট। সে ভালো করে জানে, হি উইল ওয়ে আপ হিজ সিচুয়েশন ভালো করে, যে আসলে কি হবে না হবে। কেবলমাত্র তামিমকে দেখতে আসার জন্য 7 খুন মাফ হয়ে যাবে তা তো না। বাট আমি মনে করি যদি সেটা সত্যি সত্যি তার ভিতর থেকে যদি সেই একটা ফিলিং আসে, আমার মনে হয় এটা উইল বি ওয়েলকাম। যে দুইজন অ্যাকচুয়ালি বোথ তামিম এন্ড
সাকিব আর সুপারস্টার, তার যদি বলি মেগাস্টার। ইশতিয়াক আহমেদ, আপনি যদি বলতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পার্টটা যদি বলতেন, বাংলাদেশ ক্রিকেট আমরা যেভাবে ভাবছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিভাবে ভাবতে দেখছেন? মানে সাকিবের ক্রিকেটীয় বিষয়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ভাবছে বলে মনে করছেন, যে তার ক্রিকেটের ভবিষ্যৎ নাকি চুপচাপ আছে? এটা সাকিবের পার্সোনাল, আমি লেট মি সে, আমি মনে করি দিস ইজ হিজ পার্সোনাল ডিসিশন। এখানে ক্রিকেট বোর্ড হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। হি শুড বি ট্রিটেড লাইক এনি আদার প্লেয়ার। আমাদের আগের বোর্ড কি হচ্ছে, তাকে এত বেশি প্রিভিলেজ দিয়েছে। আমার মনে হয় যে যত না তার থেকে বেশি, আমার মনে হয় যে অ্যাজ এ ক্রিকেট বোর্ড তাকে, সে ক্রিকেট বোর্ড চালায়, ক্রিকেট বোর্ড তাকে চালায় না। সে কিন্তু একসময় এরকমই ছিল। তো সেই প্রিভিলেজটা এখন পাবে না। এবং সেই সময়কার ক্রিকেট ডিরেক্টরস বলেন, প্রেসিডেন্ট বলেন, সাকিব ওয়াজ এভরিথিং অ্যাজ ইফ হি ওয়াজ দি অনলি প্লেয়ার অফ বাংলাদেশ। এত বেশি এইটার প্রিভিলেজ ক্ষেত্রে কি আপনি এই বোর্ড সাকিবকে দোষ দিবেন না ওই সময়ের ক্রিকেট বোর্ডের কর্তাদের দোষ দিবেন? না, ক্রিকেট বোর্ডের কর্তাদেরকে, অবশ্যই ক্রিকেট বোর্ডের কর্তাদেরকে দেবো। বাট সাকিব ইজ অলসো টু ব্লেম। এখানে সে নিজে অনেক আজকে এই পর্যায়ে এসছে, অবভিয়াসলি হি ইজ টু ব্লেম, তার এখানে দোষ আছে। বাট এই দোষের কারণে আমাদের একটা প্লেয়ার এই ধরনের একটা পরিস্থিতিতে দাঁড়াবে, আমি তো মনে করি না যে এমন কোনো কিছু সে করেছে যার জন্য সে দেশে আসতে পারবে না, দেশের পক্ষে খেলতে পারবে না। এটা আমার মনে হয় যে খুবই আফসোসের ব্যাপার। বাট যে কিছু আমি যেটা বললাম, আইনগত প্রক্রিয়া, আইনগত ব্যাপার স্যাপার আছে, এটা তো হি উইল হ্যাভ টু ফেস। এটা তো আমার মনে হয় যে কোনো নাগরিকের যে রাইট আছে, যেগুলো যে নাগরিকের যেগুলা আমার মনে হয় লিগাল রাইটস যেটা আমি বলছি, সেটা তার ক্ষেত্রেও আছে। আমার মনে হয় সেটাকে সে ভালোভাবে আমলে নিয়েই এই সিদ্ধান্তটা নেবে, যদি আদৌ নেয় এবং আদৌ যদি ওকে 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 আমরা একটু রিয়াসাত আজিমের কাছে যেতে চাই। আর রিয়াসাত আজিম, আপনি তো অবশ্যই শুনছিলেন ইশতিয়াক আহমেদ যেসব বিষয়গুলো গুরুত্বের সাথে বলছিলেন। একটি বিষয় বলছিলেন যে সাকিব বিগত সময়ে বোর্ডকেও চালানোর মতো একটা অবস্থা তৈরি হয়েছিল, যে তার সিদ্ধান্তের উপর অনেক কিছু হয়। আপনার মন্তব্য জানতে চাই, আসলে সেটা কি সাকিবের দোষটা কতটুকু ছিল নাকি বোর্ডেরই বেশি দোষ ছিল? আরেকটি বিষয়, সাকিবের এই বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলে এখনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা, পারফরমার সাকিবকে এখনো মনে করেন কিনা যে অনেক কিছু দেওয়ার আছে? ডেফিনেটলি সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা এখনো আছে, এটা আমি মনে করি। আর প্রয়োজনীয়তা ডিপেন্ড করে কিন্তু হচ্ছে সাকিবের থেকেও বেশি কেউ প্রয়োজনীয় হয়ে উঠছে কিনা সেটার উপরে, কেউ বেশি ইম্পর্টেন্স ক্রিয়েট করছে কিনা সেটার উপরে। আপনি দেখেন, কারো প্রয়োজনীয়তা যখন কমে যাবে বা থাকবে না, তার মানে হচ্ছে তার দেয়ার কিছু নেই, পারফরমেন্স নাই। আর সাকিব আল হাসান তো তার সবশেষ ওয়ানডে ইনিংসও 82 রান করেছে। সবশেষ 10টা ওয়ানডে তার হচ্ছে 4টা 50+, একটা 80+। সবশেষ 10টা ওয়ানডে ইনিংসে তার 13 উইকেট। মানে আমি জাস্ট একটা পার্টিকুলার কথা যদি বলি, রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম টেস্টে যেটা থেকে সাকিব আল হাসান 3 উইকেট নিয়েছেন একটা পার্টিকুলার ইনিংসে। তার মানে কি সাকিব আল হাসান তার ক্যারিয়ারের এখন পর্যন্ত যে শেষ ম্যাচেস গুলো ছিল বিভিন্ন ফরম্যাটে, সেগুলোতে তিনি কিন্তু পারফর্মার। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার কাছে মনে হয় তারা যদি ফেয়ারলি চিন্তা করে, সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি, এটা বলার সুযোগ নেই। কারণ সাকিব আল হাসানের থেকে বেটার পারফরম্যান্স যদি আমরা পেতাম, কনসিস্টেন্ট পারফরম্যান্স যদি আমরা পেতাম, ডমিনেটিং ক্যারেক্টার যদি আমরা পেতাম, দেন উই কুড সে যে ঠিক আছে সাকিব আল হাসান অনেক হয়েছে, তোমার আর দরকার নেই, কিন্তু সেটা বলার সুযোগ নেই। দ্বিতীয় যে পয়েন্ট, যে আসলে সাকিব নিজেই বেয়াদব হয়ে গেল নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বেয়াদব বানালো, ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের এখানে একটা বড় রোল রয়েছে। কারণ ক্রিকেট বোর্ড তো হচ্ছে মাদার অর্গানাইজেশন। আপনার বাবা মা, আমার বাবা মা যেই রোলটা প্লে করে, ক্রিকেটারদের ক্ষেত্রে কিন্তু ক্রিকেট বোর্ডের রোলটা ঠিক সেরকম। একজন ক্রিকেটার সাকিব আল হাসান বিকেএসপি থেকে পিকড হয়েছেন, এসছেন, খেলছেন। আপনি খেয়াল করে দেখবেন যে সাকিব কিন্তু তার টোটাল ক্যারিয়ারের যে বয়স, সেই বয়সের থেকে তার নিজের বয়স যখন 15-16 ছিল, তার তো ক্যারিয়ারটা 17-18 বছরের। সেই নিজের বয়সের থেকেও তার ক্যারিয়ারের বয়সটা হচ্ছে বেশি, এবং সেই বিকেএসপি থেকে পিকড হওয়ার পর থেকে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে। একজন ক্রিকেটার একটা ক্রিকেট বোর্ডের আন্ডারে তার ফ্যামিলি থেকে দূরে, সেই পার্টিকুলার ক্রিকেটারকে ক্রিকেট বোর্ড বড় করেছে, বিসিবি তাকে লালন পালন করেছে, অ্যাডভান্টেজেস দিয়েছে। ক্রিকেট বোর্ড কেন একজন ক্রিকেটারের কাছে নত স্বীকার করবে? বিভিন্ন ইস্যুতে সেটা আমরা দেখেছি, বিভিন্ন এনওসি ইস্যু থেকে শুরু করে সাকিব আল হাসান বিশ্বকাপে দল গড়ার ক্ষেত্রে যেভাবে ইনফ্লুয়েন্স করেছিলেন, তামিম ইকবালের একটা বিষয় রিয়াসাত আজিম আমার একটু জানার খুব কৌতূহল, সাকিব তার ক্যারিয়ারে কখনো কি মনে হয়েছে পারফরমার সাকিব হিসেবে চান্স পাননি, তিনি অন্য কোনো পোস্টার বয় সাকিব হিসেবে চান্স পেয়েছেন, এরকম মনে হয়েছে আপনার পুরো ক্যারিয়ারে? না, এটা আমার কখনো মনে হয়নি। এন্ড টু বি ভেরি অনেস্ট, আমি যদি আপনার সাথে শেয়ার করি, আমি একদম ফ্যাক্ট বলবো, এখন এটা অনেকের পছন্দ হবে না। দেখুন, আমাদের প্রিয় লিপু ভাই, শ্রদ্ধেয় লিপু ভাই, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, এখন চিফ সিলেক্টরের দায়িত্বে। সাকিব কেন
সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই দলে নেই। এই প্রশ্ন যখন করা হয়, লিপু ভাই উত্তর দিলেন যে সাকিবের থেকে বেটার ব্যাটসম্যান বাংলাদেশ দলে রয়েছে, সে তো তখন বল করতে পারে না, নিষিদ্ধ। আপনি যদি স্ট্যাট দেখেন, সাকিবের থেকে বেটার ব্যাটসম্যান বাংলাদেশ দলে নাই। সবশেষ ইনিংসে যে 82 করে, আপনি তাকে কিভাবে বলবেন যে তার থেকেও বেটার ব্যাটসম্যান? তাহলে বাকিটা কি শতকা গিয়েছিল? আমরা না চেপে যাই, আব্দুল্লাহিরা, আমরা চেপে যাই, আমরা আসল কথা বলতে ভয় পাই। সাকিব আল হাসান কি কারণে নাই, এই ব্যাপারটাতে ঝেড়ে কাটতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত পারে নাই। ক্রিকেট বোর্ডের কোনো রোল প্লে আপনি দেখেছেন, মানে সাকিবের যেদিন থেকে আসা বন্ধ হলো? হীরা ভাই, ক্রিকেট এটা বোর্ডের কাকে- রোলটা জাস্ট এরকম ছিল যে হচ্ছে যা হচ্ছে হইতে দাও। সিরিয়াসলি, সাকিব আল হাসান, আমি একটা প্রশ্ন রাখবো, এই প্রশ্নটা রেখেই আমি শেষ করব। ধরেন সাকিব আল হাসান আওয়ামী লীগ করে এমপি ছিল, 6 মাসে এমপি ছিল, ওই দল অনেকের উপর নির্বাচন হত্যা চালিয়েছে। সাকিব আল হাসান এমপি ছিল, এই কারণে ওনাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, বাংলাদেশ জাতীয় দলে খেলবে না। তাহলে সাকিব আল হাসান কানপুরে যে লাস্ট ম্যাচটা খেললো, ওই সময়টা কি আগস্টের 5 তারিখের আগে না পরে? এক্স্যাক্টলি তাই। যদি পরে এই হয়, প্রশ্নের মধ্যে যদি থাকেন। পরে হয়, আমরা যদি ইশতিয়াক ভাইকে পরে দিয়ে হয়। শেষ করি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইশতিয়াক ভাই, এই প্রশ্নটা যদি, ওর প্রশ্নটা আপনার কাছে আমি জানতে চাই, যে ঘটনার কারণে, যে কারণে বলা হলো সাকিবকে আর মানে সহ্য করা যাচ্ছে না, ছাত্র জনতার আন্দোলনে সাকিবের ভূমিকা, তারপরে পতিত সরকারের অংশীদার সাকিব, তারপরেও তো খেললো, মানে ভারতে খেললো, শেষ ম্যাচ খেললো বা বাংলাদেশের জার্সিতে খেললো, কিভাবে খেললো, মানে কিভাবে তখন ওন করলো সাকিবকে? এটা ধরি মাছ না ছুঁই পানির মতো হলো। সেটাই আমি তো একমত 100%। রিয়াসাত যেটা বলেছে যে সেটাই যদি হতো, সে কানপুর টেস্টটা কিভাবে খেললো। সুতরাং আমার মনে হয় যে তাকে সেই সময় খুব একটা নিরাপদ মনে করে নেই, যে সিকিউর ফিল করে নেই যে তাকে দেশে আনবে। তো যে কারণে বাট তাকে খেলাতে চাচ্ছে, সেটাও বোঝা যাচ্ছিল। সেটা সক্ষম হয়েছে বিকজ টেস্ট ম্যাচটা, খেলাটা ছিল কানপুরে। বাংলাদেশ হলে সে তো আসতো না, আসতে পারে নাই, সেটা তো আমরা দেখেছি। তো যে জন্য আমি মনে করি যে এখানে বোর্ডের, যেটা রিয়াসত বললো, বোর্ডের এখানে খুব একটা কিছু করার ছিল না তার দেশে ফিরে আসার ব্যাপারে। বাট ইয়েস, আমরা চাচ্ছিলাম যে দেশও চাচ্ছিল, বোর্ডও চাচ্ছিল যেন সাকিব যেন খেলে। তো সেটাই হচ্ছে, সাকিব ইভেন্চুয়ালি খেলতে ইশতিয়াক পেরেছে আহমেদ, একটু কানপুরে। যদি আমি জানতে চাই, বোর্ডের এই বিষয়টা তো স্ট্যান্ড করার সুযোগ ছিল যে পারফরমার সাকিবকে আমাদের চাই, কিন্তু সরকার পারফরমার সাকিবকে দিতে পারছে না, সরকারের একটা নিরাপত্তা ইস্যু বা সরকারের ইস্যুতে। এটা তো বিসিবি থেকে পরিষ্কার করেনি। বিসিবি তো বলেছে, যে একটু আগে উল্লেখ করা হলো, চিফ সিলেক্টর বলেছেন এই দলে পারফরমার সাকিবকে তিনি খুঁজে পাচ্ছেন না। হয়তো মনে করেছে যে যেহেতু তাকে পাচ্ছিল না, বিকজ আমরা সবসময় সাকিব আল হাসানকে অ্যাজ এন অলরাউন্ডার আমরা চিন্তা করি। বাট ওই সময় এমনও হতে পারে যে হি মে নট হ্যাভ ইনফর্ম, বাট সাকিব আল হাসানের জায়গায় অন্য কাউকে আনলে সে রিয়াসের যে প্রশ্নটা ছিল, সে কি সাকিব থেকে বেটার করতে পারতো? আমি মনে করি না। আমি মনে করি সাকিব, ইভেন হাফ ফিট সাকিব would have been better than the other players যাদেরকে আমরা একটা এক্সপিরিয়েন্সের তো দাম আছে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, ওয়ান অফ দি হাইয়েস্ট অ্যাভারেজ আপনার রয়েছে, যার 217 রান নেপিয়ারে নিউজিল্যান্ডে ওভারসিজ তার স্কোর আছে। এই ধরনের প্লেয়ারকে আপনি ঠিক তাই ইশতিয়াক আহমেদ, আমাদের থামতে হচ্ছে, আমাদের একদম সময় শেষ। এতক্ষণ সাবেক ক্রিকেটার, নেটিজেন হিসেবে ইশতিয়াক আহমেদ যুক্ত ছিলেন, সিটিজেন হিসেবে ছিলেন, আর ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম, দুজনকে আবারও ধন্যবাদ।